Hello friends, welcome to our channel HTS How to Study। চলো আজ ক্লাস 9-এর উপপাদ্য 21 নিয়ে এসেছি। তো উপপাদ্য 21 কিন্তু উপপাদ্য 20-রই পুরো মনে হবে দেখে তোমাদের পুরোই সিমিলার, জাস্ট একটু ভাষাটাকে অন্যভাবে দেওয়া আছে, মানে ব্যাপারটাকে আমরা যে উপপাদ্য 20টা যেভাবে করেছি উপপাদ্য 21টা একটু অন্যভাবে করা আছে। তো উপপাদ্য 20টা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, উপপাদ্য 21টাও কিন্তু ইম্পর্টেন্ট, উপপাদ্য 21টাও পরীক্ষা আছে। তো এই তোমাদের যে 9 নম্বর যে চ্যাপ্টারটা আছে না, 9 নম্বর চ্যাপ্টারে এই দুটো উপপাদ্যই আছে। তো সেকেন্ড সামেটিভে যাদের 9 নম্বর চ্যাপ্টার আর 12 নম্বর চ্যাপ্টার থেকে উপপাদ্য সিলেবাসে আছে, তো 9 নম্বর চ্যাপ্টার থেকে একটা উপপাদ্য আসবে, যেটাই 95% কেন 99% চান্স। তো যেও যদি ভালো করে 20 আর 21 এই দুটো উপপাদ্য করে যায়, তো 5 নম্বরের যে একটা উপপাদ্য যে দুটো চ্যাপ্টার থেকে একটা একটা করে আসে, যেটা কোনো একটা করতে হয়, তো শিওর শট তারা পেয়ে যাচ্ছে 20 আর 21। ঠিক আছে, 95 কেন 99% চান্স আছে, এখানে উপপাদ্য তোমার দিতেই হবে। তো 20 আর 21-এর মধ্যে একটা উপপাদ্য পড়ছে, 20টা বেশি ইম্পর্টেন্ট, 21টাও পড়ে যাবে, যেহেতু দুটো উপপাদ্য ভালো করে করলে হয়ে যাচ্ছে। এই দুটো উপপাদ্য একই টাইপের পুরো, তোমরা দেখলেই বুঝতে পারবে এই দুটো উপপাদ্যের একটা তো করতে চলেছে বা পড়বে, তো পড়ে যাবো। ঠিক আছে, যাই হোক, এখন আমি উপপাদ্যটা প্রমাণ করবো। তাহলে কী করবো, এখানে একটা কী বলেছে, আগে উপপাদ্যটা পড়তে হবে। তাহলে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশটা দ্বিতীয় বাহুর অর্ধেক। মানে কি, একটা ত্রিভুজ বলছে, সেই ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু একটা নেবো, এই মধ্যবিন্দু থেকে একটা বাহু দ্বিতীয় বাহু একটা ধরবো, সেই বাহুর সমান্তরাল করে একটা সরলরেখা আমরা টেনে বাড়াবো, যেটা তৃতীয় বাহু যেটা হবে ত্রিভুজের, সেটাকে কোথাও ছেদ করবে। ঠিক আছে, সেটাই ছেদ করবে, মানে কী বলতে চাইছে, প্রমাণ করে দেখাতে হবে সেই ছেদটা এমন হবে যেন সেই তৃতীয় বাহুটা সমান সমান খণ্ডে ভাগ হয়, মানে কি সমদ্বিখণ্ডিত করে দেবে সেটাকে। এবং ওই যে ত্রিভুজের যে বাহুগুলোর দ্বারা যে সমান্তরাল সরলরেখার যে অংশটা পাবো, মানে যেটা আমরা টানলাম, সেটা কী হবে, যে দ্বিতীয় বাহু যার সমান্তরালে গেছে তার কী হবে, অর্ধেক হবে। ঠিক আছে, ব্যাপারটা কি, তাহলে আমরা আঁকবো ছবিটা, তাহলে দেখলেই বুঝতে পেরে যাবে। তাহলে প্রদত্ত বলে লিখবো। তাহলে ধরো এই বেশি একটা ত্রিভুজ, তাহলে এবিসি একটা এই ত্রিভুজ, যার ধরো এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি ধরে নাও। তাহলে এই ডি বিন্দু থেকে এই দ্বিতীয় বাহু হচ্ছে বিসি, এর সমান্তরাল, মানে এর সামনের দিকে বাড়াবো, এই বাড়াচ্ছি। তাহলে বাড়িয়ে কোথায় গিয়ে ঠেকলো, সেটা দেখো এই তৃতীয় বাহু এসি বাহুতে গিয়ে ঠেকলো। তাহলে বলছে এমনভাবে ঠেকবে যেন এসি বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, মানে কি এ আর এই বিন্দুটা ধরে নাও, এর নাম দিয়ে দিচ্ছি ধরো ই। তাহলে এই ই বিন্দুটা হয়ে যাবে এসি বাহুর মধ্যবিন্দু, মানে কি এই আর ইসি, মানে এই সমান দুটো খণ্ডে কী হয়ে যাবে, এসিটা ভাগ হয়ে যাবে। মানে ডি বিন্দু দিয়ে তাহলে একটা এবি বাহু একটা বাহু, ত্রিভুজের একটা বাহু, তার মধ্যবিন্দুতে একটা সমান্তরাল সরলরেখা আঁকছি, কার এই দ্বিতীয় বাহুর সমান্তরালে। সেই সরলরেখাটা গিয়ে কী করছে, এই তৃতীয় বাহু মানে এসি বাহুকে দুটো সমান খণ্ড ভাগ করছে, সমদ্বিখণ্ডিত করছে, একটা এইতে একটা এসিতে। তাহলে এটাই লিখবো পদার্থে, মানে সমদ্বিখণ্ডিত করছে, এটা লিখবো, সমদ্বিখণ্ডিত তো প্রমাণ করতে হবে, তাহলে এটা আমরা লিখবো। তাহলে কী লিখবো, পদার্থ। তাহলে এখানে এ বি সি একটি ত্রিভুজ, যার এ বি বাহুর মধ্যবিন্দু ডি থেকে, কী করলে মধ্যবিন্দু ডি থেকে এই যে বিসি বাহু, তাহলে বিসি বাহু সমান্তরাল ডি, এই যে ডি ই সরলরেখাংশ টানা হলো, যা এসি বাহুকে, এই যে এসি বাহুটাকে কোন বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে, এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। এটাই ছিল পদার্থ, যেটা ছবি সেটাই। তাহলে এখন কি করতে হবে, প্রামাণ্য লিখতে হবে। তাহলে প্রামাণ্যটা কী বলেছে, প্রামাণ্যটা বলছে যে এইটা কী হবে, সমদ্বিখণ্ডিত হবে, তৃতীয় বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। মানে কি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, মানে কি এই বিন্দুটা যদি মধ্যবিন্দু, তাহলে এই পর্যন্ত একটা হবে আর ইসি পর্যন্ত একটা হবে, আর এই দুটো মাপ কী হবে, সমান, সমদ্বিখণ্ডিত সমান সমান খণ্ড। তাহলে 1 নম্বর কী বলছে, এই যে এইটা আর ইসিটা কী হবে, সমান। আর 2 নম্বর কী বলছে, বলছে যে এই যে ত্রিভুজের 3টে বাহুর যে সমান্তরাল সরলরেখার অংশটা তৈরি, মানে ডিটা এই যে বিসি, মানে এই যে দ্বিতীয় বাহুটার অর্ধেক হবে, মানে কি
এই ডিটা বিসি এর অর্ধেক, তাহলে হাফ অফ বিসি হয়ে যাবে, হাফ অফ বিসি হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু আমরা পুরো উপপাদ্য দেখেছিলাম যে ডিটাকে বিসি এর অর্ধেক, আর এটা কিন্তু ছিল না, ওখানে আবার এটা সমান্তরাল ছিল। তাহলে এখানে এই আর ইসিটা সমান, এইটা শুধু আলাদা। তাহলে আর কিছুই না, উপপাদ্যটা করবো, করলে বুঝতে পারবে পুরো একই টাইপের উপপাদ্য। তাহলে এখানেও দেখো দুটো ত্রিভুজ হয়নি, একটা ত্রিভুজ, এটা কিন্তু ত্রিভুজ না, ট্রাপিজিয়াম ব্যাপার হয়ে গেছে। তাহলে কী হচ্ছে, আমার ত্রিভুজ হলে নয় সর্বসমতা শর্ত দিয়ে আনতাম। তাহলে আমার কী করতে, একটা অঙ্কন করতে হবে, বুঝতেই পারছো। তাহলে ডিকে আমি এমন একটা জায়গা অবধি বাড়ালো, ধরো হয়তো এফ বিন্দু পর্যন্ত বাড়ালাম, যাতে কী হবে, ডিটা ডিএফটা কী হবে, সমান হবে। আর এই বি আর এফকে কী করে দেবো, যুক্ত করে দেবো। তাহলে এটা হচ্ছে এফ বিন্দু। তাহলে লিখবো অঙ্কন, অঙ্কনে কী লিখবো, তাহলে ডিকে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, এমনভাবে বর্ধিত করা হলো, পুরো আগের মতোই কিন্তু হচ্ছে, দেখো আগের উপপাদ্য যে এই ডি আর ডিএফটা কী হয়, সমান হয়, ডিই ও ডিএফ সমান হবে। লিখে ফেললাম। এরপর স্টেপে কী আছে, প্রমাণ। কী আছে, প্রমাণ। তাহলে প্রমাণ কী করে, কেন করতে গেলাম, এটা উদ্দেশ্য ছিল কি, দুটো ত্রিভুজ আনতে হবে। তাহলে একটা এডি আর একটা বিডিএফ, এই দুটো ত্রিভুজের এবার তুলনা করবো। তাহলে প্রমাণ, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোটো জায়গা বা ওটা করলে ভালো, তো যাই হোক দেখে মনে হচ্ছে, বাট এই দুটো কি সমান হবে। তাহলে বি ডি এফ একটু সুন্দর করে তোমরা স্কেল পেন্সিল দিয়ে আঁকবে সমান করে, বুঝলে। তাহলে বিডিএফ এর মধ্যে তাহলে কী কী সমান, এডিটা বিডিটা সমান, কারণ কি আমরা বলেছি যে এ বি এর মধ্যবিন্দু ডি, তাহলে এইটা নিশ্চয়ই মধ্যবিন্দু, মানে এইটুকু যা হবে এইটুকু তাই হবে, সমান সমান। তাহলে এটা যেহেতু বলে দিয়েছে উপপাদ্য, তাহলে এটা কী হবে, স্বীকার্য। এটা কী হবে, স্বীকার্য। তাহলে সেটা লিখে নেব যে এডি সমান ডিবি বা বিডি, যা ইচ্ছে লিখতে হবে। এটা যেহেতু আগেই বলে নিয়ে এসো যেহেতু মধ্যবিন্দু, এটা তার মানে সমান্তর হবে, তাহলে এটা স্বীকার্য, স্বীকার করতেই হবে, স্বীকার্য। আচ্ছা, এখানে একটা বিপরীত কোণ তৈরি হয়েছে, এই যে এক সেট এডি আর কোণ বিডিএফ, তাহলে এটা কি সমান হয়, আমরা জানি বিপরীত কোণ। তাহলে আগেরটার মতো পুরো, তাহলে এডি সমান বিপরীত কোণ বিডিএফ, বিডিএফ। আর কি সমান, আর সমান হচ্ছে এই ডিটা এফ ডি, চিত্তানুসারে এমনভাবে এঁকেছো যে ডিটি আর ডিএফটা কী হবে, সমান হবে, তাহলে সেটা লিখবো। এবং ডি সমান ডিএফ, এটা কী করে রেখেছো, চিত্তানুসারে, চিত্তানুসারে। তাহলে এখন বাহু, কোন বাহু শর্তে, তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হলে হয়ে যাবে, হয়ে গেলেই সব কিছু সমান, তাহলে সেটাই লিখবো। তাহলে অতএব ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ কী শর্তে হলো, তাহলে বাহু সাইড অ্যাঙ্গেল মানে কোণ, আর সাইড মানে বাহু শর্তে এরা সর্বসম। যেই এরা সর্বসম, তার মানে এদের কি সব কিছু সমান। তাহলে নিশ্চয়ই এই ত্রিভুজটা সর্বসম, মানে এই বাহুটাকে যদি এর ওপরে এনে রাখি, তাহলে এই আর এফবিটা কী হবে, চাপা পড়ে যাবে, মানে এই আর এফবি পুরোপুরি সমান, বহু এক অবিকল। তাহলে এই সমান এফবি লিখতে হবে। তাহলে হচ্ছে এই সমান এফবি, মানে সর্বসম ত্রিভুজের এটা কী বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ। যাই হোক লিখে ফেললে। এরপর দেখো এখানে কোণ তৈরি হয়েছে, এই যে একটা কোণ, এই যে দুটো সরলরেখা, এই যে এই একটা কোণ আর এই একটা কোণ, এই কোণটা এটা এদিকে চাপা, মানে এর উপরে এর পড়বে, এই কোণটার বি কোণটা সমান, অনুরূপ কোণ হবে। তাহলে কোণ এফ বিডি আর কোণ ডিএই সমান, তাহলে মাথায় কোণ এ বি ডি সমান কোণ ডি এ ডি। আর এই কোণ দুটো তো সমান, কোণ সর্বসম ত্রিভুজ। আমরা দেখতে পাচ্ছি এরা কি একান্তর কোণ। কেন একান্তর কেন বলো, কারণ এই দুটো এমনভাবে তৈরি হয়েছে যে দুটো সরলরেখার মাঝে একটা ছেদক আছে, তাহলে দুটো সরলরেখার মাঝে ছেদক, একটা জেড টাইপের একটা কোণ, এই যে গিয়ে এরকম, এই যে গিয়ে এরকম, একটা ওপরে একটা নিচে। তাহলে এরকম কোণ দুটো সরলরেখার মাঝে যখন সমান হয় একান্তর কোণ, তখন নিশ্চয়ই সরলরেখা দুটো কী হয়, সমান্তরাল হয়। তাহলে কিন্তু এটা কী লিখবো, কিন্তু এরা একান্তর কোণ। তাহলে যেহেতু একান্তর কোণ, তাহলে অতএব এটা লিখতে হবে কি, নিশ্চয়ই এফ বিটা আর এইটা সমান্তরাল, তাহলে এফ বি
সমান্তরাল, এই সমান্তরাল বলেই একান্তর হয়েছে, সমান হয়েছে, না হলে হতো না, সমান্তরাল না হলে এটা সমান হতো না, তাহলে একান্তর কোণ সমান হতো না যদি না সমান্তরাল হতো। আর এইটা আর ইসিটা কি সমান করতে হবে আমাকে। আচ্ছা, তার আগে তাহলে দেখো, তাহলে এফ বি আর এই কী হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। আচ্ছা, এফ বি এই সমান্তরাল, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস সমান্তরাল কোনটা দেখো তো, এই যে বিসিটা আর এফিটা এরাও কিন্তু সমান্তরাল, কারণ এটা তোমার বলেই দিয়েছিলে যে ডিটা বা এই এফ, এ দেখো ডি আর এফ ডি একই লাইন, মানে এদিকে যত ইচ্ছে বাড়াই, কোনো সমস্যা আছে কি, সমস্যা নেই। তাহলে বিসি আর ডিও কী হবে, সমান্তরাল, তাহলে এটা লিখে দেবো, হ্যাঁ কি না, বিসি আর ডিও সমান্তরাল, সেটা আমাকে লিখতে হবে, কিন্তু আমাকে প্রুভ করতে বলেছিল যে এই আর ইসিটা সমান। আচ্ছা, এই আর ইসিটা সমান আমার প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ বি এইটা কি সমান, আবার এরা কি সমান্তরাল, এরা কি সমান্তরাল, ঠিক আছে। তাহলে আবার দেখতে পাচ্ছি বিসি আর এইটাও কিন্তু সমান্তরাল হয়েছে। আবার দেখো, তাহলে এই যে এখান থেকে একটা সরলরেখা পাচ্ছ এফ বি আর তোমার সিটা, এটা তাহলে এইটাও নর্মালি তুমি দেখতে পাচ্ছ যে এইটাও এর সমান্তরাল হবে, তাহলে সিটা কী হবে, এফ বি এর সমান্তরাল, তাহলে হয়তো বা দাও বা এই সিটা সমান্তরাল কী হবে, এফ বি, তাহলে সিও কী হয়ে গেল, এফ বি এর সমান্তরাল হলো। কারণ কেন, তাহলে ভালো করে বোঝো, এই রেখাটা, এই যে এই রেখাটাই তো এদিকে বেড়ে আসছে, তাহলে এইটুকু অবস্থাতেও যদি সমান্তরাল থাকে, সে এইটুকু যত বাড়ো এদিকেও তো ততটাই সমান্তরাল থাকবে, হ্যাঁ কি না। এই বিশ্বতে এইটা সমান্তরাল, এখন এইটাকেই বাড়িয়ে তো ইসি এদিকে আসছে, তাহলে এই রেখাটাও এদিকে বাড়াও, যত কোনো দিন কি ছেদ হবে না তো, তাহলে এদিকে বাড়াও কমাও যাই করো, এই রেখাটা কিন্তু এর সঙ্গে সমান্তরাল থাকবে, তাহলে ইসিটাও বা সিটাও এফ বির সঙ্গে সমান্তরাল। আবার কি, আবার তুমি দেখে রেখেছো কি, মানে প্রদত্ত করে রেখেছো যে ডিটা বিসির সমান্তরাল, তাহলে ডিটা বিসির সমান্তরাল, তাহলে ডি সমান্তরাল বিসি, এটা কি ছিল স্বীকার্য, কারণ তুমি ওইভাবেই করেছো যে বিসি এর সমান্তরালে ডি টেনেছো, তাই না। তাহলে ডি আর এই যে ইএফ একই তো ব্যাপার, এই যে ডিটাকে এফ দিয়ে বাড়ছে, মানে এদিকে যত ইচ্ছে পারো, এটা সবসময় কী হবে, সমান্তরালই থাকবে, তাহলে আমি ডির জায়গায় লিখতে পারি ইএফ, তাহলে অতএব ইএফ সমান্তরাল বিসি। তাহলে এবার ভালো করে দেখো তো, বিসি একটা যদি চতুর্ভুজ হয়, তাহলে এই বাহুটা সমান্তরাল, আবার বিএফ আর ইসিও সমান্তরাল, তাহলে যার বিপরীত বাহু সব কি সমান্তরাল, তার মানে এই চতুর্ভুজটা কী হয়ে যাবে, এটা সমান্তরাল, তাহলে লিখবো, তাহলে অতএব চতুর্ভুজ, তাহলে বি সি ই এফ এর ফার্স্ট কোনটা সমান দেখলে সি আর বিএফটা সমান, তাই সি আর এফ বি, সি সমান্তরাল বিএফ, এবং লাস্টে কি দেখলে যে বিসি আর ইএফটাও সমান, তাহলে এই যে ইএফ সমান্তরাল বিসি, তার মানে কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এই যে ইএফ আর বিসি সমান, আর সি আর এফ বিএফ সমান, তাই না, সেটা লিখে নেব। বিএফ বা এফ বি একই কথা কিন্তু, হ্যাঁ, যে এধার ওধার আলাদা কোনো কিছু না, তাহলে হলো, তাহলে অতএব, তাহলে যেহেতু দুটো বাহু বিপরীত বাহু সমান্তরাল হয়ে গেছে, তাহলে বিসিএফ চতুর্ভুজটি একটি সামান্তরিক, বিসিএফ চতুর্ভুজটি যেহেতু সামান্তরিক, এবার দেখো সব বাহু সব সমান হয়ে যাবে, চতুর্ভুজটি একটি সামান্তরিক। আচ্ছা, সামান্তরিকের শুধু তো বাহু বিপরীত বাহু সমান হয় না, কী হয়, সমানও হয়, তাহলে এফ বি আর এটা সমান্তরাল শুধু না, এটা তাহলে সমানও, তাহলে এফ বি আর ইসি সমান, তাহলে অতএব এফ বি সমান ইসি, কারণ বিপরীত বাহু সমানও হয়, সামান্তরিক বিপরীত বাহু সমান। আবার এফ বির সঙ্গে তুমি এইকে সমান করে গেছো, কারণ সর্বসমত্রিভুজের এর অনুরূপ বাহু, দেখো এফ বি আর এই সমান, এফ বি আর এই সমান, তাহলে এই যেখানে এটাকে তুমি 1 নম্বর দিয়ে রাখো, তাহলে কাজে লাগাতে পারো, কাজে লাগাতে পারো। এখানে তাহলে আমি কিন্তু এটা লিখলাম যে এফ বি আর ইসি সমান কেন, এটা সামান্তরিকের বিপরীত বাহু, মানে এটা সামান্তরিক মানে বুঝতে পারছো যে বিপরীত বাহু সমান হবে, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এফ বির জায়গায় আমি লিখতে পারি এই যে 1 নম্বরে করে রেখেছি, দেখো এই আর এফ বি সমান, তাহলে এফ বির জায়গায় আমি লিখে দেবো এই, তাহলে এই সমান কী হয়ে যাবে, ইসি, কোথা থেকে পেলে, 1 থেকে পাই,
তাহলে এটা তো 1 নম্বর প্রমাণ ছিল না, যে এই আর ইসি সমান, তাহলে এই সমান ইসি, তাহলে 1 প্রমাণিত, 1 প্রমাণিত হয়ে গেল। এবার আমার 2 নম্বর প্রমাণটা চেয়েছিল যে এই ডিটা, যেটা এই ত্রিভুজের মধ্যে যে সমান্তরাল সরলরেখাংশ হয়েছে সেটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিসি আর এপিও তো সমান্তরাল সরলরেখার বিপরীত হবে, তাহলে বিসি আর এপি এই বাহু দুটো সমান্তরাল মানে সমান হবে। তাহলে আবার বিসি সমান্তরাল কী হবে, বিসি সমান্তরাল ইএফ হবে। তাহলে বিসি সমান্তরাল ইএফ এর মানে কি, ইএফটাকে আমি দুটোভাবে ভাঙতে পারি, ডি আর এফ ডিতে, আবার ওই দুটোর মান সমান। তাহলে অতএব বিসি ইজ ইকুয়াল টু ডি প্লাস ডিএফ। বাট ডি আর ডিএফ যেহেতু সমান, চিত্তানুসারে আমরা কী বলছি, ডি আর ডিএফ সমান, তাহলে আমি লিখতে পারি ডিএফের জায়গায় ডি বসাতে পারি, যেহেতু একই জিনিস সমান, একই জিনিস সমান, যেহেতু ডি ইজ ইকুয়াল টু ডিএফ তুমি করে রেখেছো। ডি আর ডি কটা ডি, দুটো ডি, 2D যদি বিসি সমান হয় তাহলে হতে এই দুইটা এদিকে গুণ ছিল, এদিকে হাফ বিসি সমান থাকলে কত হবে, ডি, তাই না? এবার আমি একটু তীর চিহ্নের জায়গা আমি অন্য পেজে যাচ্ছি না, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, পরীক্ষা জানি আবার করো না তোমরা। তাহলে হতে ডি ইজ ইকুয়াল, সরি হ্যাঁ, ডি ইজ ইকুয়াল টু ঘুরিয়ে লিখছি, ডান সাইডটা বাঁ সাইড করে নিচ্ছি আর বাঁ সাইডটা ডান সাইড, ডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, যেটা 2 নম্বর প্রমাণিত। মানে শর্টের জায়গা আর অন্য পেজে যাচ্ছি না, এখানেই করাচ্ছি প্রমা একটু যখন ভিডিওটা দেখবে ভালো করে বুঝে বুঝে লিখে নিও, ঠিক আছে? এই ছিল উপপাদ্য, মোটামুটি 20-ই সিমিলার বলতে পারো, একটু জাস্ট অন্যভাবে প্রমাণ করা হলো, যেহেতু এখানে এই বাহুটা লেগেছে। তো বাদ বাকি ব্যাপারটা কনসেপ্টটা একই, যে সমান্তরাল সরলরেখা যেদিকে যত ইচ্ছে বাড়াও যাই করছে সমান্তরালই থাকে, এই ব্যাপারটা বুঝতে পারলে কিন্তু উপপাদ্যটা খুব সহজ, একটু বুঝে বুঝে করতে হবে। দেখো তোমরা ক্লাস 9-এ উঠে গেছো, তো 8-এর মতো উপপাদ্য তো আর হবে না, এখানে একটু তো বড়ো হবে উপপাদ্য, একটু ধীরে ধীরে বুঝতে হবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে বারবার, তবেই হবে। তোমাদের উপপাদ্য একটু প্র্যাকটিস ডিমান্ড করে, ঠিক আছে? যদি এই দুটো উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করে যাও, আশা করছি তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভে যদি এই সিলেবাসে এটা থাকে, তো এই দুটোর মধ্যে একটা উপপাদ্য তোমাদের আসছে, তো একটা 5 নম্বর বা 4 নম্বর যার যে স্কুল আছে সলিডভাবে তোমরা পেতে পারো। আর এই উপপাদ্যের কনসেপ্ট কাজে লেগে তোমরা পরবর্তীতে যে অঙ্কগুলো আছে এই টাইপের, এই রুল বা এই ল দিয়ে কাজ হবে সেটা করতে পারবে, এবং সম্পাদ্য বিভিন্ন জায়গায় এই সমস্ত ইউজ হয়। তো আশা করি খুব ভালো করেই তোমরা যদি ভিডিওটা দেখো বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আমায় কমেন্ট করতে পারো, আর একটু দরকার হলে দ্বিতীয়বার তৃতীয়বার চালিয়ে একটু ভিডিওটা দেখো। আর আমি একটু জায়গা কম এখানে পেজটা উল্টাতে চাইলাম, আমরা শর্টে ছোটো করে লিখলাম, একটু দেখতে অসুবিধা, কানে শুনে নিও আমার কথাগুলো, তাহলে শুনে লিখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটুকুই বলবো, ভালো করে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি পরীক্ষা এসে যাচ্ছে, পড়ে পরীক্ষা দাও, ভালো করে প্র্যাকটিস করে।